150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 20 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব ইম্পসিবল কন্ডিশনাল বিষয়টি নিয়ে। এটাকে আমরা টাইপ 3 কন্ডিশনাল অথবা ক্লোজড কন্ডিশনালও বলে থাকি। সাধারণত অতীতের কোনো ঘটনা ঘটে গেছে তার উল্টোটা ভাবার জন্য আমরা এই রাইটিং স্টাইলটা ব্যবহার করে থাকি, এবং এখানে আমরা একটা ব্লেন্ড পাই মূলত তোমার পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সের। তো দেখো এখানে বলা হচ্ছে ইন কন্ডিশনাল সেন্টেন্সেস when two actions in the past are dependent on each other the following sequence should be used। অর্থাৎ এক্ষেত্রে এই যে ফলোইং সিকোয়েন্স বলতে কি পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। আচ্ছা, ফিউচার পারফেক্ট হলেও সেখানে কিন্তু আমরা উইল না ব্যবহার করে উড ব্যবহার করব, কারণ এটাকে আমরা বলতে পারি ফিউচার অফ দ্য পাস্ট। এবং সেক্ষেত্রে রুল অফ রাইটিং হচ্ছে যেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে সেটা হচ্ছে ইফ এর পর সাবজেক্ট, তারপর হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এবং প্রিন্সিপাল বা মেইন ক্লজে আমরা লিখবো সাবজেক্ট, তারপরে উড, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানে তোমার উডের জায়গায় অর্থ অনুযায়ী শুড, মাইট, কুড এই জাতীয় মোডাল ভার্বও ব্যবহৃত হতে পারে, তবে মাথায় রাখবে সেগুলোর ফর্ম যেন পাস্ট হয়। অর্থাৎ উডের জায়গায় তুমি উইল অথবা কুডের জায়গায় তুমি ক্যান লিখতে পারবে না। এবং প্রথম যে অংশটা বলা হয়েছে এই টাইপ 3 কন্ডিশনালে তুমি চাইলে এই হ্যাড শব্দটিকে ইফের জায়গাতে ইফের পরিবর্তেও ব্যবহার করতে পারো। অর্থাৎ ইফ সাবজেক্ট হ্যাড প্লাস V3 এর পরিবর্তে তুমি শুধু যদি লেখো ইনভার্সন করে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলেও একই অর্থ দেবে। যেমন একটা ছোট্ট সেন্টেন্স আমি বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো বলা হলো ইফ আই হ্যাড গন দেয়ার, এই অংশটাকে চাইলে তুমি উল্টেও লিখতে পারো হ্যাড আই গন দেয়ার, হ্যাড আই গন দেয়ার এই অংশতেও আমরা লিখতে পারবো। সাধারণত টাইপ 3 কন্ডিশনাল পাস্ট ইভেন্টকেই রেফার করে থাকে। চলো কিছু সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম সেন্টেন্স কি বলছে? ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ সাকসিডেড ইন দ্য এক্সামিনেশন। তো খেয়াল করে দেখো প্রথম অংশে কি রয়েছে? ইফ ইউ ওয়ার্কড হার্ড, আবার এদিকে প্রিন্সিপাল ক্লজে রয়েছে ইউ উড হ্যাভ সাকসিডেড। অর্থাৎ এক্ষেত্রে যদি উড হ্যাভ V3 থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজেও আমাকে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 লিখতে হবে। তো স্বাভাবিকভাবে এখানে ইফ ইউ ওয়ার্কড হার্ড না হয়ে অ্যান্সার হবে ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড। অথবা তুমি যদি এখানে ওয়ার্কড হার্ড রাখতে হ্যাড না করে তাহলে লিখতে হতো ইউ উড সাকসিড ইন দ্য এক্সামিনেশন। এইটাও লেখা যেত, সেটার মিনিং যদিও আলাদা হয়ে যেত। এটাকে বলা হয় ইমপ্রবাবল কন্ডিশনাল অথবা সেমি ক্লোজড কন্ডিশনাল অথবা টাইপ 2। আমি তিনটে তোমাদের পাশাপাশি একটু লিখে দেওয়ার চেষ্টা করছি, তাহলে তোমাদের কন্ডিশনালের সেন্সটা আর একটু বেটার হবে। আমরা একদিকে রাখছি ইফ ক্লজ, অন্যদিকে রাখছি মেইন ক্লজ। তাহলে কোন ক্লজে কি ব্যবহার করব একটু নোট করে নাও। তো প্রথম যেটা টাইপ 1 অথবা যেটাকে বলা হয় প্রবাবল কন্ডিশনাল অথবা ওপেন কন্ডিশনাল, ওপেন এন্ড কন্ডিশনাল, সেখানে ইফ ক্লজে থাকবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 এবং মেইন ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস উইল প্লাস V0। V0 কে V1 ও লিখতে পারো, এখানে V0 বলতে বেস ফর্ম অফ দ্য ভার্ব এইটা বোঝায়। যেটা 2 নম্বর যার নাম হচ্ছে সেমি ক্লোজড অথবা ইমপ্রবাবল। প্রথমটার নাম কি ছিল? প্রবাবল কন্ডিশনাল অথবা ওপেন কন্ডিশনাল অথবা টাইপ 1 কন্ডিশনাল। টাইপ 2 কন্ডিশনালের নাম হচ্ছে সেমি ক্লোজড। তো এক্ষেত্রে হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব এবং মেইন ক্লজে থাকবে, এটা 1 করে দিতে হবে, সেকেন্ড পার্টে থাকবে সাবজেক্ট প্লাস উড প্লাস V0। টাইপ 3 যেটা পরীক্ষায় সব থেকে বেশি আসে সেটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 মানে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, এদিকে থাকবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3। তো এই সিকোয়েন্সটা পরীক্ষার ক্ষেত্রে মাথায় রাখার চেষ্টা করবে। তবে বলে রাখি
কম্পিটিটিভে আসে না, কিন্তু জিগজ্যাগ হতে পারে, অর্থাৎ এটার সাথে এইটা, 3-এর সাথে 2, 1-এর সাথে 3, এরকম সিচুয়েশনও কিন্তু জেনারেট হতে পারে। পরীক্ষায় সেটা আসে না। ইংরেজিতে সেটাকে বলা হয় মিক্সড কন্ডিশনাল। ইংলিশে কি বলা হবে তাকে? মিক্সড কন্ডিশনাল। তো মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স এসএসসি বা ব্যাংকিং এ আসেনি, তাই জন্য এখানে আমি সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম না। তোমরা চাইলে আশা করি বিদেশের কোনো না কোনো ভিডিওতে আলোচনা করা থাকবেই, সেটাও দেখে নিতে পারো। তো চলো, যেটা নিয়ে আলোচনা করছিলাম, এখানে আমার উড হ্যাভ ভি3 আছে, মানে এখানে হ্যাড প্লাস ভি3 করতে হবে। পরের সেন্টেন্স, ইফ ইউ উড হ্যাভ প্র্যাকটিস রেগুলারলি ইউ উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। উড হ্যাভ ওয়ান মানে উড হ্যাভ ভি3, তাহলে এখানে থাকা উচিত হ্যাড প্লাস ভি3। তাহলে নিশ্চয়ই সাবঅর্ডিনেট ক্লজে আমরা উড হ্যাভ ভি3 করবো না, তাহলে উড কাটবো, হ্যাভ কাটবো। এখানে উত্তর হবে if you had practiced regularly you would have won the match. পরের কোশ্চেন, পাকিস্তান would have been a good friend of India if it would have lived peacefully. অর্থাৎ পাকিস্তান যদি পিসফুল ভাবে লিভ করত, শান্তিপূর্ণ ভাবে যদি বসবাস করত, তাহলে সেটা ভারতের একটা ভালো বন্ধু হতে পারত বা বন্ধু রাষ্ট্র হতে পারত। তাহলে যেটা সাবঅর্ডিনেট ক্লজ, সেখানে নিশ্চয়ই আমরা would have v3 করব না, সেখানে had v3 করব। তাহলে অ্যান্সার হবে if it had lived peacefully। আর মেইন ক্লজে কি হবে? পাকিস্তান would have been a good friend। এই অংশটা ঠিক আছে, কারণ would have v3 সেটাই রয়েছে। লাস্টের কোশ্চেন, if we had Sachin in our team we would have won the match। খেয়াল করে দেখো, would have won আছে, তাহলে এখানে কি হবে? had প্লাস v3। এখানে একটা মজার ব্যাপার, তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে তো had আছে, কিন্তু খেয়াল করো এই যে উপরে হ্যাড লিখলাম, এটা তো হেল্পিং ভার্ব। কোনো একটা সেন্টেন্সে বা ক্লজে যদি আমি একটি মাত্র ভার্ব দেখি, সেটাকে আমরা কি ভার্ব বলবো? সেটাকে মেইন ভার্ব বলবো। খেয়াল করে দেখো, এই যে ইফ উই হ্যাড সচিন ইন আওয়ার টিম, এই অংশে ভার্ব তো একমাত্র কি রয়েছে? হ্যাড। তাহলে কোনো সেন্টেন্সে বা ক্লজে যদি একটি ভার্ব থাকে, তাকে আমরা মেইন ভার্ব বলতে বাধ্য হব। সুতরাং এই যে হ্যাড রয়েছে, সেটা হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তাহলে মিসিং কোনটা? হেল্পিং ভার্ব হ্যাডটা। তাহলে এই হ্যাডের আগে তোমাকে আরেকবার হ্যাড ব্যবহার করতে হবে। তোমার উত্তর আসবে ইফ উই হ্যাড হ্যাড সচিন ইন আওয়ার টিম উই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এটার মানে দাঁড়াবে যদি আমরা সচিনকে পেতাম আমাদের দলে, তাহলে আমরা ম্যাচটা জিততেও পারতাম।